গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে আইনের শাসনের বিকল্প নেই বললেন প্রধানমন্ত্রী। অর্থের অভাবে ন্যায় বিচার বঞ্চিত হবে না কেউ। জঙ্গিদের জামিন বাতিল করবে সরকার, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। দেশে উগ্রবাদীদের অস্তিত্ব থাকার শঙ্কা স্বরাষ্ট্রমন্ত্রীর। পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করছে বাংলাদেশ, বিকালে রূপপুরে জ্বালানি লোডিং শুরু। প্রধানমন্ত্রীর সাথে রোসাটম ডিজির সাক্ষাৎ। রাশিয়ায় পুতিনের সাথে আরাকচির বৈঠক, তেহরানকে সহযোগিতার আশ্বাস মস্কোর। ইরানের প্রস্তাব পর্যালোচনায় যুক্তরাষ্ট্র। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। একজন নাগরিকও যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে কাজ করছে সরকার, এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে কথা জানান তিনি। বলেন, অর্থের অভাবে কেউ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না। ন্যায় শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ন্যায় বিচার সবার জন্য প্রযোজ্য। ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটছে বলেও জানান প্রধানমন্ত্রী। রাষ্ট্রের কোনো নাগরিক অর্থের অভাবে আইনের আশ্রয় কিংবা ন্যায্য বিচার থেকে বঞ্চিত থাকবে, এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কোনোভাবেই কাম্য বা প্রত্যাশিত নয়। যে কোনো রাষ্ট্র এবং সমাজের অগ্রগতি ও শান্তির ভিত্তি হচ্ছে ন্যায় বিচার। সব যুগেই মানুষ যা চেয়েছে তা হলো বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা, যেখানে তারা সমমর্যাদা এবং অধিকার নিয়ে বসবাস করবে। দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই, তবে কিছু উগ্রবাদী থাকতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, বিগত সরকারের আমলে জঙ্গি তৎপরতাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। দুপুরে আগারগাঁওয়ে কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে ফ্যাসিবাদী আমলের সময়, তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করত। বর্তমানে বাংলাদেশে সেগুলোর এক্সিস্টেন্স নেই। জঙ্গিবাদী অভিযুক্তদের জামিন বাতিলের চেষ্টা করবে সরকার, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বলেন, সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতেও কাজ করছে সরকার। মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। আমরা সরকারের পক্ষ থেকে প্রতিজ্ঞা করেছি, আগেও বলেছি যে এই সংকটটা আমাদের দায় না, কিন্তু মৃত্যুগুলো হচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রতিরোধযোগ্য রোগে সরকারের অবহেলার জন্য কোনো মৃত্যু, একটা মৃত্যু যেন না হয়। পারমাণবিক শক্তি ব্যবহারে চূড়ান্ত ধাপে প্রবেশ করেছে বাংলাদেশ। বিদ্যুৎ উৎপাদনের মূল জ্বালানি ইউরেনিয়াম লোডিং এর কাজ শুরু হচ্ছে আজ। সফলভাবে তা শেষ করা গেলে ৩ মাসের মধ্যেই প্রাথমিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। এর মাধ্যমে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হিসেবে যুক্ত হচ্ছে বাংলাদেশ। শাহলী জয় জানাচ্ছেন বিস্তারিত। করোনার ধকল, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে মার্কিন অবরোধ আর বাংলাদেশের গণ অভ্যুত্থান, রাজনৈতিক পট পরিবর্তন, এমন নানা চড়াই উতরাই পার করে একের পর এক মাইলফলক অর্জন করে চলেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সর্বশেষ অগ্রগতি হিসেবে নিউক্লিয়ার জ্বালানি ইউরেনিয়াম সংযোজন হচ্ছে মঙ্গলবার, যার ফলে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে উন্নীত হচ্ছে দেশের একমাত্র এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি। ফুয়েল লোডিং এলে এখন নিউক্লিয়ার প্রক্রিয়া শুরু। আগে কিন্তু নন নিউক্লিয়ার প্রক্রিয়াগুলো শেষ করার ফলে কিন্তু লাইসেন্স দিছে যে ফুয়েল লোডিংয়ের জন্য। তো ফুয়েল লোডিংয়ের পর বিভিন্ন পরীক্ষামূলকভাবে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করবে এবং উৎপাদন করবে পরীক্ষা কিছু কিছু সক্ষমতা পাওয়ার। এটা কিন্তু নিউক্লিয়ার অ্যাক্টিভিটি, এটা খুবই স্পর্শকাতর, খুবই গুরুত্ব সহিত করতে হয়। দীর্ঘ প্রক্রিয়ার যে ঘটনাগুলো যে পরীক্ষামূলক চালালো, এর মধ্যে যদি কোনো দুর্ঘটনা, ছোট ত্রুটি যদি ভুল টুল যদি হয়, সেগুলি সমাধান করে বাকি প্রক্রিয়াগুলো একটা প্রতিবেদন প্রেরণ করে, তখন ফাইনালি একটা কমার্শিয়াল ডেট অফ অপারেশন হবে। ফুয়েল লোডিংয়ের পর নানা ধরনের পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আর তা সফলভাবে শেষ করার পর পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে বিদ্যুৎ। সরকার বলছে ইতোমধ্যেই বিদ্যুৎ সঞ্চালন লাইনও প্রস্তুত হয়েছে। 15 দিন লাগবে ফুয়েল লোডিংটা, আবার বাকি 15 দিন লাগবে টেস্টিংটা। মিডল অফ অগস্ট or 3rd week of August আমরা আলা চাইতো 300 মেগাওয়াটস
বিদ্যুৎ আমরা ন্যাশনাল গ্রিড দিতে পারবো বলে আমরা আশা করছি। আইএর স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা বাংলাদেশের লোকাল সায়েন্টিস্ট, বাংলাদেশের ফায়ার ব্রিগেড, বাংলাদেশ রেগুলেটরি কমিশন, নিউক্লিয়ার রেগুলেটরি কমিশন, এনাদের সাথে সব স্টেপ বাই স্টেপ ফলো করে আমরা আগামী 3 মাসের মধ্যে আস্তে আস্তে আমরা ন্যাশনাল গ্রিডে ইলেকট্রিসিটি নিয়ে আসবো। পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পর দেশের সবচেয়ে ব্যয়বহুল এই প্রকল্পটির 2টি ইউনিট থেকে 2400 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। সরকার জানিয়েছে আগামী আগস্ট মাসে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের পর ডিসেম্বরে এখান থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে 1200 মেগাওয়াট বিদ্যুৎ, আর দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং হবে আগামী বছর জুন মাসে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। পারমাণবিক প্রকল্প এলাকা থেকে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন সহকর্মী আমিদুল হক রানা। রানা, আমরা যেমনটি দর্শকদেরকে জানাচ্ছিলাম, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফুয়েল লোডিং কার্যক্রম উদ্বোধন আজ। আপনার কাছে কি তথ্য রয়েছে সর্বশেষ জানাবেন? ধন্যবাদ অর্থী। যেমনটি আপনি জানাচ্ছিলেন যে আজ পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ফুয়েল লোডিংটা শুরু হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিক পাশেই। আমার পেছনে দেখা যাচ্ছে যে কুলিং টাওয়ারগুলো, এই 4টি কুলিং টাওয়ার, এবং এর ঠিক বাম পাশে রয়েছে প্রথম রিঅ্যাক্টরটি। আপনারা সবাই জানেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 2টি রিঅ্যাক্টর স্থাপন করা হয়েছে VVIR 2 মডেলের, এবং এই 2টি রিঅ্যাক্টর থেকে যখন পূর্ণ দমে এই বিদ্যুৎ কেন্দ্রটি বিদ্যুৎ উৎপাদনে যাবে তখন 2400 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত হবে। তো প্রতিটি ইউনিট থেকে 1200 মেগাওয়াট করে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যাবে বলে সম্ভাবনা দেখা দিয়েছে। এবং আজকে যে ফুয়েল লোডিং হচ্ছে, এই ফুয়েল লোডিং এর মাধ্যমে এটা বিদ্যুৎ উৎপাদনের দিকে চূড়ান্ত একটি ধাপের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সবাই জানি যে বাংলাদেশে বর্তমানে যতগুলো বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে তারা বিদ্যুৎ, তেল বা কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করে, কিন্তু পারমাণবিক শক্তি বা ইউরেনিয়াম ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হলে তা একদিকে যেমন এই সংক্রান্ত খনির স্বল্পতা কমাবে, পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। এবং এইটা থেকে সচেতন মহলের আশা যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যত দ্রুত চালু হবে ততই দেশের মানুষের জন্য এটা মঙ্গল হবে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আর কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে তার বিদ্যুৎ লোডিংটা শুরু হবে, এবং লোডিং শুরু হলে পরে তখন আমরা আরো বিস্তারিত জানতে পারবো। পাবনা রূপপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অর্থী, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আমিদুল হক রানা জানাচ্ছিলেন পাবনা থেকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। মঙ্গলবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রেগোরিয়াচেভ খোজিন উপস্থিত ছিলেন। ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে অন্যান্য উৎস থেকে কিভাবে বিশুদ্ধ পানি ব্যবহার নিশ্চিত করা যায় সে বিষয়ে নজর দেওয়ার তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, বৃষ্টির পানিকে ধরে রাখার জন্য হাতিরঝিলের পানিকে পরিশুদ্ধ করে ব্যবহার আশুলিয়ার পানি সংরক্ষণও উৎস হতে পারে। সকালে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় এই কথা বলেন মন্ত্রী। এ সময় গভীর নলকূপের ওপর নির্ভরশীলতা মারাত্মক হুমকি জানিয়ে অতিরিক্ত ভূগর্ভস্থ পানি ব্যবহারে ঢাকা শহরের ঝুঁকি বাড়ছে বলেও জানান মন্ত্রী। ফোকাসটা থাকতে হবে যে আমরা এখন আর পর থেকে এই ভূগর্ভস্থ পানির দিকে যাব না, আমরা উপরের পানির দিকে যাব। সারফেস ওয়াটার এবং আপনার বৃষ্টির পানি, এই পরিবর্তন আমাদেরকে আনতে হবে, এই চেঞ্জ আমাদেরকে আনতে হবে। আমাদের যে মানদারটা, আমাদের চিন্তা ভাবনা যে আমরা ডিপ টিউবওয়েল বর্ষাবহর পানি নেব, এটা বাদ দিয়ে দিই। এটা চাই যে আমরা কিভাবে বৃষ্টির পানিকে সংরক্ষণ করব, সেটাকে আমরা কিভাবে আমাদের শহরের লোকগুলোকে বাঁচিয়ে রাখবো। জুলাই আন্দোলনে হত্যাসহ 7 মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপার মামলার তদন্ত শেষ করতে
1 মাস সময় চেয়েছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চে মোট 7 মামলায় 13টি আবেদনে জামিন নিয়ে আদেশ দেওয়ার কথা ছিল। তবে শুরুতেই রাষ্ট্রপক্ষ সময়ে আবেদন করায় তা পিছিয়ে যায়। 11 মে পরবর্তী আদেশের দিন ধার্য করেছেন হাইকোর্ট। এর আগে 2024 সালের 21 আগস্ট বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে আটক করা হয়। পরে একে একে 7টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখা হয়। জুলাই হত্যাকাণ্ড মামলা, জালিয়াতি সহ 5 মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে জামিন দিলেন আপিল বিভাগ। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 বিচারপতির বেঞ্চ হাইকোর্টের জামিন আদেশ বহাল রাখেন। এদিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভুইয়া বলেন, খায়রুল হকের বিরুদ্ধে হত্যা মামলা থাকায় জামিন দেয়া সমীচীন হবে না। তদন্ত শেষ করতে 6 মাস সময় প্রয়োজন। সব শুনে আপিল বিভাগ জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন। তবে আরও মামলা থাকায় এখনই মুক্তি পাবেন না এই সাবেক প্রধান বিচারপতি। এর আগে গত বছরের 24 জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে ইউ পর্যবেক্ষণ দলের পূর্ণাঙ্গ প্রতিবেদন তুলে ধরে এসব কথা জানান মিশন প্রধান এভার্স এজাবস। মঙ্গলবার দুপুরে রাজধানীর এক হোটেলে 2026-এর জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় মিশন এবারের নির্বাচনকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক নিয়ম মেনেই সব কাজ হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশন স্বাধীনভাবেই কাজ করেছে। ভোট পড়ার হারও খুব ভালো। পোস্টাল ব্যালটের বিষয়টিও প্রশংসা করেন তিনি। Overall, the parliamentary elections were competitive, and voters were offered a broad range of political alternatives. The campaign itself was dynamic, and candidates enjoyed freedom of assembly and of expression. However, closer to the polls, বৃষ্টি দিয়েই সকাল শুরু হয়েছে ঢাকাবাসীর। সপ্তাহের কর্মব্যস্ত দিনে বৃষ্টির এই হানা সবচেয়ে বেশি ভোগান্তিতে ফেলেছে অফিসগামীদের। রাস্তায় পর্যাপ্ত গণপরিবহন থাকলেও বৃষ্টির কারণে তৈরি হওয়া দীর্ঘ যানজটে রীতিমতো স্থবির হয়ে পড়ে রাজপথ। আবহাওয়া অফিস বলছে, ঢাকায় অতি ভারী বৃষ্টির শঙ্কা না থাকলেও বৃষ্টির এই ধারা চলবে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। সকাল থেকেই রাজধানীর আকাশ ভেঙে বৃষ্টি। সপ্তাহের মাঝামাঝিতে এমন বৃষ্টিতে লণ্ডভণ্ড কর্মমুখী মানুষের পরিকল্পনা। যানবাহন সংকট আর রাস্তায় জলজটের কারণে ভোগান্তি বাড়ে কর্মজীবীদের। কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টিতে অফিসগামী মানুষের শুরুটা কিছুটা ভোগান্তির হলেও গরম থেকে মিলেছে স্বস্তি। রাস্তায় গণপরিবহনের জন্য দীর্ঘ অপেক্ষার কারণে সময় মতো কর্মস্থলে পৌঁছাতে না পেরে অনেকে পড়েছেন বিড়ম্বনায়। বৃষ্টির সময় তো ঢাকায় ন্যাচারালি একটা জ্যাম বেড়ে যায়, গাড়িগুলো একটু স্লো হয়, ট্রাফিকের কন্ট্রোলিংটা ওই সময় একটু শিথিল থাকে এবং সেই কারণে পয়েন্টগুলো ঠিকমতো ম্যানেজমেন্ট হয় না। রোড গাড়ি অনেক জ্যাম ছিল, মানুষের একটু ভোগান্তি তৈরি হচ্ছে। আমরা অফিসগামী যারা আছি, আমরা অফিস যেতে একটু অসুবিধা হচ্ছে। এদিকে আবহাওয়া অফিস বলছে, ঢাকায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আগামী কয়েকদিন প্রতিদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সিলেটে গত 24 ঘন্টায় 187 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সমুদ্র বন্দরগুলোতে বলবৎ আছে 3 নম্বর সতর্ক সংকেত। ঢাকায় হয়তোবা ভারী বর্ষণ না হলেও প্রতিদিনই কিছু না কিছু বৃষ্টির সম্ভাবনা আছে। হয়তোবা আমাদের এখানে বৃষ্টিপাত কম হয়েছে, আপনাদের কারণ বাজারে বৃষ্টিপাত বেশি, কোনো একটা এলাকায় বেশি হতে পারে। এটা বর্ষাকালের বৃষ্টি না যায় একযোগে সারা দেশে এরকমভাবে সমান তালে হয়ে যাবে তা না। কালবৈশাখী ঝড় যেই এলাকার উপর দিয়ে যায় সেই এলাকাতে বৃষ্টিটা বেশি হয়। কক্সবাজার, চট্টগ্রাম, পায়রা এবং মংলা, 4টা সমুদ্র বন্দরের জন্য আমরা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দিয়েছি। আকাশের এই মেঘলা রূপ আর বৃষ্টির হানা মে মাসের শুরু পর্যন্ত চলার শঙ্কা রয়েছে। ফলে নগরবাসীর প্রাত্যহিক যাতায়াতে বিড়ম্বনা এখনই কাটছে না। সাদমান রাফিদ, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। মাত্র 10 মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের বেশ কিছু অংশ। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রামের চকবাজার থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, চট্টগ্রামের বিভিন্ন এলাকাতে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। এখন কি পরিস্থিতি দেখছেন? পানি কি নামতে শুরু করেছে কিনা?
অর্থী চট্টগ্রামে এখন পর্যন্ত যে 10 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেই বৃষ্টিতে আসলে এখনই আপনি দেখতে পাচ্ছেন হাঁটু থেকে কোমর সমান পানি হয়ে গেছে এবং নগরবাসী কিন্তু চরম দুর্ভোগের মধ্যে আছে। আজকে ছিল এসএসসি পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বাড়ি ফেরার পথে কিন্তু বড় ধরনের দুর্ভোগের শিকার হয়। একই সাথে আমরা যেটি দেখতে পেয়েছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান রয়েছে। সেখানে আসলে কাজ চলমান থাকার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে বাঁধগুলো আছে সেই বাঁধগুলো অপসারণ না হওয়ার কারণেও কিন্তু এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পেয়েছি মুরাদপুর, চট্টগ্রামের প্রবর্তক মোড়, চকবাজারের কাতালগঞ্জ এলাকা হাঁটু থেকে কোমর সমান পানি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পানির কারণে কিন্তু নগরবাসী তাদের জনজীবন বিপন্ন হচ্ছে এবং চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই সাথে অফিসগামী এবং স্কুল এসএসসি পরীক্ষা শেষে এবং স্কুল শেষে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীরা কিন্তু দুর্ভোগ পোহাচ্ছে। একই সাথে আমরা সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, তারা বলছেন দ্রুত পানি অপসারণ যাতে হয় সেই জন্য যেখানে বাঁধগুলো আছে সেগুলো অপসারণ করে পানি নামার ব্যবস্থা করছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে আসলে এখনও যেহেতু জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হয়নি, সেই জন্য এই সাময়িক কষ্টের জন্য তারা নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন। এবং একই সাথে চট্টগ্রামের যেই এলাকাগুলোতে নিচু এলাকাগুলো আছে সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেই জলাবদ্ধতার সৃষ্টির কারণে কিন্তু জনজীবন বিপন্ন হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিছু রিক্সা চলছে, বাকি নগরবাসী যাদের কাজে বাসা থেকে বের হতে হচ্ছে বা স্কুল কলেজে যেতে হচ্ছে বা স্কুল কলেজ থেকে বাসায় ফিরতে হচ্ছে, তারা কিন্তু পায়ে হেঁটেই পানির মধ্যে হাঁটু থেকে কোমর সমান পানি অতিক্রম করেই কিন্তু তাদের নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন। এবং একই সাথে আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ইঞ্জিন চালিত যেই অটোরিকশাগুলো আছে এবং গাড়িগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা বিকল হয়ে পড়েছে। যেগুলো বিকল হয়ে পড়েছে সেগুলো হাতে টেনে তারা ঠিক করার জন্য গ্যারেজের দিকে নিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত চট্টগ্রামের চকবাজার থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। অর্থী। ধন্যবাদ আপনাকে। আকরাম হোসেন জানাচ্ছিলেন চট্টগ্রামের চকবাজার থেকে। ইরান সহ আঞ্চলিক দেশগুলোর স্বার্থে সম্ভাব্য সবকিছু করবে রাশিয়া। রোববার রাশিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর অটল সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে তেহরান। এদিকে যুদ্ধবন্ধে ইরানের দেওয়া প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে সংঘাতের জেরে বিশ্বে চরম অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করে হরমুজ প্রণালী উন্মুক্ত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিশ্ব রাজনীতির উত্তপ্ত মঞ্চে আবারও তেহরানের শক্ত ঢাল হয়ে দাঁড়ালো মস্কো। রোববার সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাফ জানিয়ে দিলেন, এই কঠিন সময়ে মিত্রদের স্বার্থ রক্ষায় সম্ভাব্য সব করবে রাশিয়া। ক্রেমলিনের এমন অটল আর নিঃশর্ত সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে ইরান। এদিকে যুদ্ধবন্ধে ওয়াশিংটনের কাছে পাঠানো ইরানের নতুন প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে ট্রাম্প প্রশাসন। তবে সোমবার হোয়াইট হাউস জানিয়েছে এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে মার্কিন প্রেসিডেন্টের মূল দাবিগুলো। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। গুরুত্বপূর্ণ এই নৌপথ দ্রুত বাধামুক্ত করার তাগিদ দিয়ে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করেন, বিশ্বজুড়ে মারাত্মক জ্বালানি সংকট ও বৈশ্বিক খাদ্য জরুরি অবস্থা দেখা দিতে পারে। অন্যদিকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের মতে এই যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্র কার্যত অপমানিত হচ্ছে। তেহরান কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থানে থাকায় ওয়াশিংটন এখন দিশেহারা। মার্কিনীদের যে স্পষ্টতই কোনো কৌশল নেই তা বোঝা যায়। এ ধরনের সংঘাতের সমস্যাটা হলো শুধু ঢুকলেই হবে না, বেরিয়েও আসতে হবে। এই মুহূর্তে আমি বুঝতে পারছি না আমেরিকানরা কোন কৌশলগত প্রস্থানের পথ বেছে নিচ্ছে, বিশেষ করে যখন ইরানিরা দক্ষতার পরিচয় দিচ্ছে। ইউরোপ জুড়ে অর্থনৈতিক অস্থিরতার শঙ্কা থেকে দ্রুত এই যুদ্ধ অবসানের তাগিদ দেন জার্মান সরকার প্রধান। নিবির আমিন, নিউজ 24। কাল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট। 7টি জেলার মোট 142 আসনে একযোগে ভোট গ্রহণ হবে। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশনার। সোমবার সন্ধ্যা 6টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয় নির্বাচনী প্রচারণা। দ্বিতীয় দফার ভোট গ্রহণ নিয়ে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে উত্তর 24 পরগনা জেলার সঙ্গে থাকা বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত 3 দিন
কার্যত বন্ধ রাখা হচ্ছে। জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। এর আগে 23 এপ্রিল রাজ্যের প্রথম দফা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই দিন 16টি জেলার 152 আসনে ভোট হয়। আর এই ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।